আলোচনা, উদ্যোগ, সভা, সেমিনার কিংবা আশ্বাস, প্রতিশ্রুতির পরও $2 বিলিয়ন বৃত্তে আটকা সরাসরি বিদেশি বিনিয়োগ, তারও সিংহভাগ আবার পুরনো প্রতিষ্ঠানের মাধ্যমে। অথচ এই সময় বহু গুণে গিয়েছে প্রতিযোগী ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া কিংবা মালয়েশিয়া, এমনকি বাংলাদেশকে ছাড়িয়ে ছোট অর্থনীতির বেশ কিছু আফ্রিকার দেশও। বিশেষজ্ঞরা বলছেন, এখনও নীতি ও আইনি জটিলতা নিয়ে অসন্তুষ্ট বিদেশিরা। আছে গ্যাস, বিদ্যুৎ ও অবকাঠামো সংকটও। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। স্বাধীনতার ৫৫ বছরে দেশের অর্থনীতি ছাড়িয়ে গেছে $500 বিলিয়ন ঘর, কিন্তু কর্মসংস্থান আর উৎপাদন প্রবৃদ্ধিতে সংকট রয়ে গেছে এখনো, যার পেছনে বড় কারণ সরাসরি বিদেশি বিনিয়োগ ঘাটতি। কেননা বহু বছর ধরে এফডিআই ঘুরপাক খাচ্ছে 2 বিলিয়নের নিচে। আংটাডের তথ্য মতে 2025 সালে $2 বিলিয়ন এফডিআই আসে বাংলাদেশে, যা এর আগের বছরের চেয়ে 45% বেশি, আর গেল 5 বছরের মধ্যেও সর্বোচ্চ। তবে এটি দক্ষিণ এশিয়া অঞ্চলে আসা মোট বিনিয়োগের 4%-রও কম। অথচ প্রায় 22 গুণ বেশি বিনিয়োগ পেয়েছে ভারত, এমনকি এগিয়ে পাকিস্তানও। দেশগুলোর সাথে আপনি কম্পেয়ার করলেন, ওই দেশে কিন্তু সেফটি সিকিউরিটি ইস্যু আছে, সেই জায়গা থেকে আমরা অনেক বেটার আছি। আমাদের দেশের মানুষের মধ্যে অ্যাজিলিটি বেশি। আমরা বিফল হওয়ার কোনো কারণ নেই, খালি বিনিয়োগ বান্ধব পরিবেশটা দরকার, লাল ফিতার দূরত্বটা কমানো দরকার, এবং ওভারঅল আমাদের কান্ট্রি হিসেবে ব্র্যান্ডিংটা স্ট্রং করা দরকার। বিদেশি বিনিয়োগকারী আসবে কিভাবে? তাদের আমারই নিজেরই কনফিডেন্সের একটা অভাব আছে। প্রথমে হচ্ছে জমি, দ্বিতীয় হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি গ্যাস সরবরাহ, ওয়াটার ড্রেনেজ সিস্টেমস কিংবা পানি সরবরাহ। আপনার বিনিয়োগকারীরা যাতে কনফিডেন্স পায়, বিনিয়োগকারীরা যাতে আমলাতান্ত্রিক জটিলতায় না পড়ে, বিনিয়োগকারীরা যাতে রাজনৈতিক কোনো জটিলতায় না পড়ে। দেশে আসা এফডিআই এর বেশিরভাগই পুনঃবিনিয়োগ, পুরনো প্রতিষ্ঠানে, আর নতুন বিনিয়োগের সিংহভাগ গেছে সেবা খাতে। পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান বলছেন, উৎপাদন ও কর্মসংস্থানে কাঙ্ক্ষিত সুফল পেতে নতুন বিনিয়োগ দরকার শিল্প খাতে। আমাদের যে প্রয়োজন, আমাদের যে সম্ভাবনা, বা আমাদের মতো যে দেশগুলো অন্যরা যারা পাচ্ছে তার তুলনায় এটা অ্যাডিকুয়েট না, সেই জন্যই আমি অ্যাচিভমেন্ট বলতে পারছি না। এটা বিনিয়োগও একটা মার্কেটিং, বিশেষ করে এফডিআই এর ক্ষেত্রে, কারণ পৃথিবীর সব দেশই চাচ্ছে এফডিআই নিয়ে আসতে। সেখানে আপনি যদি বিনিয়োগের বিভিন্ন ইভেন্টস তার ফলো থ্রু না হয় সিস্টেম্যাটিক এবং টাইমলি ওয়েতে, বিশেষ করে রিফর্মস এবং সক্ষমতার উন্নয়নের মাধ্যমে, তাহলে কিন্তু ওই মিডিয়াম বা লং টার্মেও সেটার ফলাফল পাওয়া যায় না। আংটাডের সবশেষ প্রতিবেদনে গ্রিনফিল্ড বা নতুন শিল্প কারখানা স্থাপনের জন্য এগিয়ে রাখা হয়েছে বাংলাদেশকে। অ্যামচেম সভাপতি বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তি গোটা বিশ্বে একটি ইতিবাচক বার্তা দিয়েছে। এখন সরকারের প্রচেষ্টা সফলভাবে বাস্তবায়ন হলে মিলবে কাঙ্ক্ষিত সুফল। পাওয়ার এনার্জিতে আমেরিকান কোম্পানিগুলো অনেক বড়, ডিজিটাল ইকোনমিতে অনেক বড়, আইসিটিতে অনেক বড়, সুযোগগুলি অনেক বেশি আছে আমাদের পক্ষে ফরেন ইনভেস্টরদের পক্ষ থেকে। এবং ফরেন ইনভেস্টমেন্ট যদি দেশে আসে, খালি বিনিয়োগ আসবে না, কিন্তু সাথে এক্সপার্টিজ আসবে, নো হাউ আসবে, টেকনোলজি আসবে, কাটিং এজ ইনফরমেশনগুলো আসবে। সব কিছু মিলিয়ে আমার মনে হয় দেশকে স্বাবলম্বী করতে এটা হেল্প করবে। সব মিলিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে প্রায় $20 বিলিয়ন, যা জিডিপির 4%-রও কম। রাকিব হোসেন, ৭১, ঢাকা। চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি হতে পারে 4.5%, আর মূল্যস্ফীতি থাকতে পারে 8.8%। এমন পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সংস্থাটির সবশেষ প্রতিবেদনে বলা হয়, দুর্বল রপ্তানি, মন্থর বেসরকারি বিনিয়োগ, অব্যাহত মূল্যস্ফীতির চাপে কমতে পারে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার। সেই সাথে জ্বালানির উচ্চ মূল্যের কারণে বাড়তে পারে মূল্যস্ফীতির চাপ। তবে ব্যবসা সহজীকরণ, সুশাসন নিশ্চিত এবং কর প্রশাসনিক সংস্কারের ফলে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। যদিও ব্যাংকিং খাতের দুর্বলতা এবং জ্বালানি সংকট দূর না হলে প্রবৃদ্ধির গতি খুব বেশি শক্তিশালী হবে না মনে করছে এডিবি। স্থানীয়ভাবে উৎপাদিত সুতা দিয়ে তৈরি করা পোশাক রপ্তানির উপর থাকা নগদ সহায়তা বাড়িয়ে 5% করা হচ্ছে। আগে যা ছিল মাত্র 1.5%। রাজস্ব ভবনে অর্থমন্ত্রীর সাথে বিটিএম এর সাথে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সংগঠনের সভাপতি শওকত আজিজ রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া তৈরি পোশাক রপ্তানিতে 30% মূল্য সংযোজনের শর্ত পুনর্বহালের কথা জানান তিনি। বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবছরে এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব, যেজন্য পুরোপুরি প্রস্তুত সংস্থাটি। মন্ত্রী বলেন, অর্থের বিকল্প উৎস খুঁজছে সরকার, সেক্ষেত্রে সৌদি আরবের বিষয়টিও খতিয়ে দেখা হবে। জানান, বিটিএম এর পক্ষ থেকে যেসব সমস্যা ও দাবি তুলে ধরা হয়েছে তার কয়েকটি এর মধ্যে সমাধান করা হয়েছে, বাকিগুলো সরকার বিবেচনা করবে। ইনশাআল্লাহ, এবং এনবিআর এর সবাই গিয়ার্ড আপ,
ইনশাআল্লাহ রেভিনিউ যে টার্গেট আমরা দিয়েছি সেটা ফুলফিল হবে ইনশাআল্লাহ। ইন্ডাস্ট্রির যে সুবিধা অসুবিধা আছে এগুলো তো আলোচনা করতে হবে। তো আমরা কন্টিনিউয়াসলি বিজনেসের সাথে তাদের কোথায় সমস্যা আছে, কি সমস্যা আছে, কিভাবে সমাধান দেওয়া যায়। আর আমরা ইতিমধ্যে অনেক ডিরেগুলেশন করেছি অলরেডি। এরপরও যদি কোনো সমস্যা থাকে এগুলো আলোচনায় আসছে, এগুলো কন্টিনিউয়াস সমাধান হচ্ছে এবং হতে থাকবে। পুঁজিবাজারে আস্থা ফেরাতে দ্রুতই সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে নতুন কোম্পানি যুক্ত করতে চায় বিএসইসি। একই সঙ্গে ক্ষুদ্র বিনিয়োগকারীদের বাঁচাতে মিউচুয়াল ফান্ডকে অগ্রাধিকার দেবে কমিশন। সিএমজিএফ এর আলোচনায় সভায় সংস্থাটির চেয়ারম্যান মাসুদ খান জানান, কারসাজি ঠেকাতে এখন থেকে সব ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আরও স্বাধীনভাবে কাজ করতে পারবে ডিএসই। মেজবাহ হাসানের রিপোর্ট। আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে আমি নতুন অর্থ বছরের বাজেট পেশের আগেই ৪ জুন পুঁজিবাজারের দায়িত্ব নেন মাসুদ খান সহ ৩ কমিশনার। এক মাস পর পুঁজিবাজারের সাংবাদিকদের সংগঠন সিএমজিএফ এর মুখোমুখি হন নতুন কমিশন। যেগুলো মার্কেট ইন্টারমিডিয়েটস আছে, লাইক ব্রোকার্স আছে, মার্চেন্ট ব্যাংকস, স্বল্প সময়ে পুঁজিবাজারের ঠিক কোন কোন জায়গায় পরিবর্তন হয়েছে তা তুলে ধরেন তিনি। বলেন, দীর্ঘদিনের ফ্লোর প্রাইস বিদেশি বিনিয়োগকারীদের কাছে ছিল একটি রেড ফ্ল্যাগ। তাই বাজারকে আরো প্রাণবন্ত ও বিনিয়োগ বান্ধব করতে নিয়ন্ত্রণ শিথিলের উদ্যোগ নিয়েছে কমিশন। there has to be a balance between two, and more importantly আমি বারবার একটা কথা বলি, যেটা শুধু আপনিও বলে থাকেন, সেটা হচ্ছে নো ইওর কাস্টমার। যে লোকটা মার্জিন লেন্ডিং করছে সে যদি মনে করে যে হি ইজ এ ভেরি গুড কাস্টমার, ই তো দেবে সে মার্জিন, আর যদি না হয় সে দেবে না। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি যে কথাটা বলার চেষ্টা করছি যে মার্জিন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট অলসো ফর দি মার্কেট। সাধারণ বিনিয়োগকারীদের সুরক্ষায় বেশ কিছু বিধিমালার পরিবর্তন আনা হবে বলেও জানান বিএসইসির চেয়ারম্যান। আমাদের নতুন স্ক্রিস মার্কেটে তাড়াতাড়ি নিয়ে আসতে হবে। এখন আইপিও রুল সংশোধন করার পরেও কিন্তু ইট টেক্স টাইম একটা আইপিও করার জন্য। সহজ উপায় কি তাহলে? সহজ উপায় হচ্ছে ডাইরেক্ট লিস্টিং রেগুলেশন। আমাদের যে বর্তমান ডাইরেক্ট লিস্টিং রেগুলেশন যেটা আছে, এটা মার্কেট বান্ধব না। এটা শুধু বলা হয়েছে সরকারি কোম্পানি করতে পারে। এ সময় বকেয়া জরিমানা আদায়ে আদালতে বিশেষ বেঞ্চ করার উদ্যোগের কথা জানান তিনি। বলেন, বন্ড মার্কেট সক্রিয় করতে কাজ করছে কমিশন। যে কোনো বন্ড আসবে, আমাদের শর্ত থাকবে যে দিস হ্যাজ টু বি পাবলিকলি ট্রেডেড। পয়েন্ট নাম্বার 1, ক্লিয়ার কাট, কোনো মাফ নেই একেবারে, সো দ্যাট দে আর এনকারেজ টু কাম টু দি বন্ড মার্কেট। ইনশাআল্লাহ অচিরে এটা হতে যাচ্ছে। এখন থেকে যেসব বন্ড আসবে সবগুলো কিন্তু পাবলিকলি ট্রেডেড হতে হবে। বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের পাশাপাশি এআই ভিত্তিক নজরদারির মাধ্যমে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের প্রতিশ্রুতি দেন নতুন চেয়ারম্যান। এটার প্রতিফলন আপনারা দেখতে পারবেন। আমার জন্য খুবই সিরিয়াস ইস্যু। মেজবাহ হাসান, ৭১, ঢাকা। জ্বালানি সংকট, কাঁচামালের দাম বৃদ্ধি ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে বিপাকে দেশের নির্মাণ ও আবাসন খাত। এছাড়া সরকারের উন্নয়ন কর্মকাণ্ড কমে যাওয়ায় দুশ্চিন্তা বাড়িয়েছে বেসরকারি খাতের উদ্যোক্তাদের, যার প্রভাব ফেলছে দেশের প্রবৃদ্ধিতেও। বিবিএসের বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রাইস ইন্ডেক্স বলছে এই সময়ে কঠিন হয়ে পড়েছে ব্যবসা পরিচালনা করা। রাকিব আল জাবেদের রিপোর্ট। গেল কয়েক বছর ধরেই কমছে দেশের উন্নয়ন কর্মকাণ্ডের গতি। সরকারি প্রকল্প বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের কড়াকড়ির ফলে তলানিতে ঠেকেছে এডিপি বাস্তবায়ন। নতুন সরকার দায়িত্ব নিলেও অর্থবছরের 11 মাসেও গতি ফেরেনি উন্নয়ন কর্মকাণ্ডে। এতে ব্যয় হয়নি বরাদ্দের অর্ধেক অর্থ, যার সরাসরি প্রভাব পড়েছে বেসরকারি খাতের উপর। পুরো আবাসন খাতের দুরবস্থার চিত্র আরও স্পষ্ট হয়ে উঠেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত সবশেষ বিএমপিআই জরিপেও, যাতে বলা হয় জুন মাসে বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রাইস ইন্ডেক্স গেল মাসের তুলনায় 0.10% বাড়লেও বছর ব্যবধানে কমেছে উল্লেখযোগ্য হারে। বছরের শেষ দিকে এসে রড, সিমেন্ট, নির্মাণ সামগ্রীর চাহিদা খানিকটা বাড়ায় এই প্রবৃদ্ধি হয়েছে বলে জানান ব্যবসায়ী নেতারা। আবাসন খাতের সাথে বা কনস্ট্রাকশন খাতের সাথে জড়িত প্রায় 3600 থেকে 3700 ডিফারেন্ট ইন্ডাস্ট্রি, ইদার ইন সার্ভিস অর ইন প্রোডাক্ট। আপনি একটাকে কিন্তু দিয়ে বাকি সবাইকে লিওর করছেন, বাকি 3600 বা 3700 ইন্ডাস্ট্রির চাকা ঘুরিয়ে দেওয়ার জন্য আমাদেরকে একটু দামটা কমিয়ে দিয়ে মালটা বাজারে ছাড়তে হয়। আমাদের সাথে সাপোর্ট ইন্ডাস্ট্রিগুলো আছে, রড, সিমেন্টের শুরু করে 269টা ইন্ডাস্ট্রি আছে। তাদের মূল বায়ার কিন্তু আমরা। তা আমরা যদি এই ব্যবসা না করি বা বন্ধ করে দিই, তাহলে কিন্তু ওই সব ইন্ডাস্ট্রি কিন্তু মুখ তুলে পড়বে। ওই ইন্ডাস্ট্রিতে কানেকশন কিন্তু ব্যাংকের, তাহলে ইনক্রাফ্ট হবে, ব্যাংক্রাফ্ট হবে এবং আলটিমেটলি একটা বড় ধরনের ধস নামবে।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ, গ্যাস বিদ্যুতের তীব্র সংকট আর কাঁচামালের অতিরিক্ত দামের ফলে এই সময়ে বেড়েছে শ্রমিক মজুরি ও পরিবহন খরচও। বিবিএসের হিসাবে মাসের ব্যবধানে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে 0.18% পরিবহন খরচ আর 0.25% মজুরি বাড়াতে হয়েছে খাত সংশ্লিষ্টদের, যার ফলে অতিরিক্ত দামের বোঝা চাপাতে হয়েছে গ্রাহকের কাঁধে। এই ব্যবসায়ী নেতা মনে করেন, উৎপাদন খরচ কমানো না গেলে বাড়বে পণ্যের দাম, মন্থর হবে উন্নয়নের গতি, যা কিনা দীর্ঘমেয়াদে প্রভাব ফেলবে প্রবৃদ্ধিতেও। সরাসরি রাষ্ট্রের জিডিপি যেটা বলছেন, জিডিপিতে আমাদের কন্ট্রিবিউশন আছে সাপোর্ট ইন্ডাস্ট্রি সহ প্রায় 15%। তাহলে আমরা যদি ধ্বংস হয়ে যাই বা এই সেক্টর যদি বন্ধ হয়ে যায়, তাহলে রাষ্ট্র কিন্তু এই জায়গা থেকে বঞ্চিত হবে। আবাসন সেক্টর ক্ষতিগ্রস্ত হবে, মধ্যমানের মানুষের কিন্তু আবাসনের নিশ্চয়তা থাকবে না, এবং সর্বোপরি দেশের অর্থনীতিতে মারাত্মক একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। লাস্ট ইয়ারে আপনি যেটা দেখলেন, এটা একেবারে বটমের কালেকশন, এত প্রবলেমের কালেকশনগুলো দেখছেন। তো আমাদের একটা ধারণা যে অ্যাকচুয়ালি অনেক প্রাইস আমার কনজিউমারের যে ক্যাটাগরিটা ছিল, যে গ্রুপটা ছিল, তাদের বাইরে চলে গেছে। দেশের জিডিপিতে সমগ্র নির্মাণ খাত ও আবাসন খাতের সম্মিলিত অবদান এখন প্রায় 18%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেবে শুধুমাত্র রিয়েল এস্টেট ও আবাসন খাতের সরাসরি অবদান জিডিপির প্রায় 7.25%। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। এক লাফে ভরিতে 3,324 টাকা কমলো স্বর্ণের দাম। ফলে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে আজ থেকে গ্রাহকদের গুনতে হচ্ছে 2,21,966 টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় এই সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী 21 ক্যারেটের স্বর্ণের দাম 2,11,993 টাকা। এছাড়া সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম 2,858 টাকা নির্ধারণ করে দেয় বাজুস। এদিকে আন্তর্জাতিক বাজারে কিছুটা বেড়ে আউন্স প্রতি স্বর্ণের দাম উঠেছে $4,092। চলতি বছর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি 3% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF, যেখানে বলা হয় বাড়বে বৈশ্বিক মূল্যস্ফীতি। ইকোনমিক আপডেট আউটলুক প্রতিবেদনে সংস্থাটি বলছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব প্রবৃদ্ধির ধীরগতি মূল কারণ। মধ্যপ্রাচ্য সংঘাত আরও তীব্র হওয়ার সাথে জ্বালানি অন্যান্য পণ্যের দামে অস্থিরতা বাড়তে পারে, যার ফলে মূল্যস্ফীতিও বাড়তে পারে। তবে সংঘাতের বাইরে থাকা এবং প্রযুক্তি নির্ভর প্রবৃদ্ধির সঙ্গে সম্পৃক্ত দেশগুলো বাণিজ্যিকভাবে বেশ লাভবান হচ্ছে বলে জানায় IMF। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ বৈশ্বিক প্রবৃদ্ধি বাড়াতে পারে বলে আভাস দিয়েছে সংস্থাটি। $2026 ফুটবল বিশ্বকাপ ঘিরে উন্মাদনার পাশাপাশি চলছে অর্থের ছড়াছড়ি। এবারের আসরে পুরস্কারের জন্য বরাদ্দ রাখা হয়েছে $871 মিলিয়ন, যেখানে চ্যাম্পিয়ন দল পাবে $50 মিলিয়ন। শুধু পুরস্কারই নয়, রাজস্ব আদায়ে অতীতের সব রেকর্ড ভেঙে রেকর্ড $13 বিলিয়ন আয় করতে যাচ্ছে ফিফা। এতে ইতিহাসের সবচেয়ে লাভজনক বিশ্বকাপ বলছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত রাহনুমা। ফুটবল মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ এলেই চারদিকে ছড়িয়ে পড়ে বিপুল অঙ্কের অর্থ, যা পরিণত হয় বৈশ্বিক এক বিশাল অর্থনৈতিক ও বিনোদনমূলক মহোৎসবে। তবে এবার তা ছাড়িয়ে যাচ্ছে অতীতের সব রেকর্ড। তথ্য বলছে, শুধুমাত্র পুরস্কার তহবিলে বরাদ্দ $871 মিলিয়ন, যা কাতার বিশ্বকাপের $440 মিলিয়নের প্রায় দ্বিগুণ। বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে $50 মিলিয়ন। রানার্স আপ দল পাবে $34 মিলিয়ন, আর তৃতীয় স্থান অর্জনকারীর জন্য বরাদ্দ $30 মিলিয়ন। $28 মিলিয়ন যাবে চতুর্থ দলের ঘরে। অন্যদিকে কোয়ার্টার ফাইনাল খেলার প্রতিটি দল পাবে $20 মিলিয়ন করে। নকআউটের পর্ব পেরিয়ে শেষ 16তে আসা প্রতিটি দলের জন্য বরাদ্দ $16 মিলিয়ন। গ্রুপ পর্ব পেরোনো বাকি দেশগুলো পাবে $12 মিলিয়ন করে। রাউন্ড অফ 32-তে কোয়ালিফাই করতে না পারা দলগুলো পাবে $10 মিলিয়ন। মূলত $871 মিলিয়ন পুরস্কারের তহবিল থেকে $703 মিলিয়ন র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বরাদ্দ হলেও বাকি $168 মিলিয়ন বণ্টন হবে পারফরমেন্সের ভিত্তিতে, যার ফলে টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিটি দল অন্তত $12.5 মিলিয়ন মার্কিন পাবে, যেখানে অংশগ্রহণ ফি বাবদ ন্যূনতম 10 ও প্রস্তুতি ফি বাবদ মিলছে $2.5 মিলিয়ন। রাজস্ব আদায়ও পিছিয়ে নেই ফিফা। এবারের আসর থেকে আয় করতে যাচ্ছে $13 বিলিয়ন। এই রেকর্ড আয়ের উৎস টিভি সত্ত্ব, টিকিট বিক্রি ও কোটি কোটি ডলারের স্পন্সরশিপ। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও বিপুল আয় করছে ফিফা। বিশ্লেষকরা বলছেন, চলতি বিশ্বকাপ শুধু খেলোয়াড়ি নৈপুণ্য বা গোলের লড়াই নয়, এটি ইতিহাসের সবচেয়ে লাভজনক বিশ্বকাপ হতে যাচ্ছে।
কেননা এই আসরে সম্ভাব্য আয় ও মুনাফা আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। নুজহাত রাহনুমা, ৭১। দর্শক, ৭১ বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।